সরকারি চিকিৎসা কেন আমরা 100 করে আনতেছি বাইরে থেকে, একটা রুমে যাইতেছি 100 নষ্ট, এখানে কিছুই দেয় না, এখানে দেয় না, ওষুধ দেয় না তো, একটা দিলে 3টে বার থাকতো। আইসেন একটা জ্বর হয়েছে, আপনার টেস্টে পাঠাইবো আগে। আপনাকে আবেদন পাঠাইছে? আবেদন পাঠাইছে। কে পাঠাইছে? এই বিভাগটির বর্তমান অবস্থা জানতে চাইলে হাসপাতাল পরিচালনার সাথে জড়িত একজন জানালেন, তাহলে আমার কিন্তু ওই সিস্টেমে হয়তো ওই পরিমাণে লোকটাই বা ওই ধরনের কার্ড নাই যে নাকি হসপিটালটাকে কন্ট্রোল করতে পারে। নো, এটা ঠিক না। আমাদের হসপিটালে এখনো পর্যাপ্ত ভাবে আপনি যে একদিন চুপচাপ দেখবেন যে কি পরিমাণে মেডিসিন। আমি আসার পরে কমপক্ষে এই গভর্নমেন্ট, শেখ হাসিনার গভর্নমেন্ট আগে মনে করেন 5 লাখ টাকার ওষুধ থাকতো, এখন প্রায় 18 লক্ষ টাকার ওষুধ ইয়ারলি আসে। যেমন এক্সে ডিপার্টমেন্টের সমস্যা আছে, আজ থেকে 15 দিন ধরে আমরা অলরেডি চিঠি লিখে দিচ্ছি, লোক গেছে, আপনি দেখেন আমার লোক আছে, সেখান থেকে তার আইসি তুলে ঠিক করতে হবে। এত গাল ভরা কথা যে ব্যক্তি বললেন তারই বিরুদ্ধে অভিযোগ উঠল হাসপাতালের ডায়াগনোসিস বিভাগের যন্ত্রপাতি নষ্ট থাকার অজুহাতে কিভাবে তিনি কামিয়ে নিচ্ছেন 2 পাইস। এই যে আবেদা মেমোরিয়াল হাসপাতালের মালিক হলো এই আমাদের এই 50 শয্যা বিশিষ্ট টঙ্গী হাসপাতাল, সরকারি হাসপাতালের সে মালিক আরাম সাহেব। স্বাস্থ্যসেবা যখন নাগরিকদের জন্য দুর্বিষহ অবস্থার সৃষ্টি করে, যখন এ ধরনের উন্মুক্ত ডাস্টবিন থাকে, তখনই আপনাদের পাশে দাঁড়ায় আরটিভির পাবলিক কনসার্ন। আমাদের লিখতে পারেন এই ঠিকানায়, বরাবর পাবলিক কনসার্ন, আরটিভি এনসিআই বিভাগ, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 01733404080। তথ্য প্রযুক্তি নির্ভর ও জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার মত নিয়ে জাতীয় শিক্ষানীতি তৈরি করেছে সরকার। এই কথা বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা কলেজের স্কুল প্রতিষ্ঠার 175 বছরের পুনর্মিলনীতে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বললেন, বিশ্বে একটি আদর্শ ও মর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে এই প্রতিষ্ঠান ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। দেশের অন্যান্য স্কুলকেও একই ভূমিকা রাখার পরামর্শ দেন রাষ্ট্রপতি। জাতি গঠনে স্কুলের বিশেষ অবদানের কথা তুলে ধরে কলেজের স্কুল থেকে সেসব মনীষী বের হয়ে দেশ করার কাজে নিয়োজিত ছিলেন তাদের স্মরণ করেন তিনি। বিশেষত মুসলমানগণ শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল, তখন এই শিক্ষা প্রতিষ্ঠান আলোর দিশারির ভূমিকা পালন করে। কেবল ঢাকার ইতিহাসই নয়, বরং সারা উপমহাদেশের ইতিহাসে এই প্রতিষ্ঠানের অবদান সর্বজন বিদিত। এই বিদ্যাপীঠের প্রদর্শিত পথ ধরে দেশে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ও অগ্রগতি ঘটেছে। মূলত প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার সেতুবন্ধন হিসেবে প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রেখেছে। অরাজনীতিবিদ, ভণ্ড আর সুবিধাবাদীদের দখলে চলে গেছে রাজনীতির মাঠ, এই কথা বলেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। তিনি এও বললেন, পেশি শক্তি আর অস্ত্রধারীরাই এখন রাজপথ কাঁপানো নেতা। আর জনতার প্রত্যাশায় আয়োজিত সুষ্ঠু ধারার রাজনীতি আমাদের করণীয় শীর্ষক আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। ওবায়দুল কাদের এও বলেন, অর্থনৈতিক সততা গণতন্ত্র এখন বিপরীতে অবস্থান করছে। বিরোধী দলকে আক্রোশ ও দেশ বিকৃত তথ্য নিয়ে সংঘাতমূলক রাজনীতি দর্শন থেকে বের হয়ে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি। রাজনীতিতে সততা নৈতিকতার জায়গা ভণ্ডামি আর সঠতা আজকে দখল করে নিচ্ছে। আজকে টাকা ছাড়া, অস্ত্র ছাড়া, মাস্তানি ছাড়া রাজপথ কাঁপানো নেতা হচ্ছে তারাই। আজকে ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ, এইসব মরমী মানুষরা নির্বাচনের অযোগ্য। ফাইন্যান্সিয়াল অনেস্টি আর গণতন্ত্র এর সহাবস্থান এখন অসম্ভব। আবারও পৌরসভা নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিভাগের 63টি পৌরসভায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, এই দাবি করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসাইন। বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনের 60 থেকে 70% ভোট পড়েছে। কালিয়াকৈরের 8টি ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এজেন্টদের কাছে থাকা ভোটের তালিকায় গরমিল ছিল, ভোটার তালিকায় নয়। তারপরও এ বিষয়ে তদন্ত করা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, মঙ্গলবারে অনুষ্ঠিত সিলেট ও চট্টগ্রামে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। কালিয়াকৈরে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু খুব বড় কিছু না। আমরা আমাদের ছবি সহ ভোটার তালিকা আমাদের প্রিসাইডিং অফিসারের কাছে পাঠিয়েছি। অন্য যারা নিয়ে আসছে তারা কি নিয়ে আসলো এটা তদন্ত করার জন্য আমরা বলেছি। তবে যেহেতু ভোটার তালিকা নিয়ে একটা ব্যাপার দাঁড়িয়েছে, এই জন্য আমরা তদন্ত দিয়েছি। আর ওই নির্বাচন ওই 8টি সেন্টারে আমরা বন্ধ করেছি।
এদিকে ঢাকা বিভাগের পৌর নির্বাচনের বেশিরভাগ জায়গায় অনিয়ম ও অনাচারের অভিযোগ এনেছে বিএনপি। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নির্বাচন পর্যবেক্ষণ সেলের প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামালপুর, রাজবাড়ী সহ বিভিন্ন স্থানে এজেন্টদের বের করে দেওয়া সিল মারা, ভোটের ব্যাংক ছিনতাইয়ের অভিযোগ আনেন তিনি। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর বর্জন করা মাদারীপুরের শিবচরে পুনরায় নির্বাচন দাবি করেন নজরুল ইসলাম খান। বেশ কিছু জায়গায় মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা খবর পেয়েছি, কিন্তু তার চেয়েও বেশি জায়গা থেকে খবর পেয়েছি যে সেসব জায়গায় নানা ধরনের অনিয়ম হয়েছে। থাকবেন যে কেবল এবার আন্তর্জাতিক সংবাদ। তিউনিসিয়ায় নতুন জাতীয় ঐক্যের সরকার গঠন হচ্ছে আজ। সরকার পতনের পর দেশ জুড়ে চলতে থাকা সহিংসতা নিয়ন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ফুয়েদ মেবাসা। ইতিমধ্যে প্রধান তিনটি বিরোধী দলের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত করেছেন তিনি। আজ রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে সরকার গঠনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী মুহাম্মদ ঘানুচি। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলী নিরাপত্তা বাহিনীর প্রধান আলী সরিয়াতিকে গ্রেফতারের পর তিউনিসিয়ার রাজধানী নিউনিসের কার্তাজ এলাকায় প্রেসিডেন্টের বাসভবনের কাছে সেনাবাহিনী ও প্রেসিডেন্টের সমর্থকদের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। সাবেক প্রেসিডেন্টের সৌদি আরবে পলায়নের পর দেশটিতে সহিংসতা ও লুটপাটের পেছনে তার যোগসাজশের অভিযোগ রয়েছে। এবার সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে দেনদর গেল সপ্তাহের শেষের দিকে কিছুটা চাঙ্গা ভাগ নিয়ে শেষ হলেও চলতি সপ্তাহের শুরুর দিন থেকে আবারও তা পড়তে শুরু করেছে। সে সঙ্গে কমছে বেশিরভাগ শেয়ারের দাম। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ চাঙ্গা ভাগ নিয়ে লেনদেন শুরু হয়, কিন্তু সময় যেতে না যেতেই তা পড়তে শুরু করে। লেনদেনের প্রথম 5 মিনিটে সাধারণ সূচক বেড়ে যায় 53 পয়েন্ট, পরে তা রোববারের তুলনায় 78 পয়েন্ট কমে। দুপুর 12টা 5 মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সাধারণ সূচক ছিল 7371.49 পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে 63 পয়েন্ট কম। লেনদেনের পরিমাণ ছিল 246 কোটি টাকা। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে। অনুমোদনবিহীন আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও বিলবোর্ড স্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও শেখ মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ সোমবার এই আদেশ দেন। পাশাপাশি বিভিন্ন স্থানে থাকা এ ধরনের বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশও দিয়েছে আদালত। নির্বাচনী ওয়াদা অনুযায়ী মহাজোট সরকার গ্রামগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ব্যাপক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আমবাড়িয়া সেতুর ভিত্তিপ্রস্তর বসানো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। তবে সে বিতর্কিত আইনের বিরোধিতার জের ধরে তার মৃত্যু হল। সেই ব্লাসফেমি আইনকে সমর্থন করেছেন তিনি। তার নবগঠিত রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লীগের লন্ডন শাখার এক সম্মেলনে মুশাররফ এ দাবি করেন। নদী ভাঙ্গন এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করতে না পারলে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব নয়। সোমবার যমুনা মেঘনা নদী দূষণ এবং প্রতিরোধ প্রকল্প বিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। তিনি এ সময় আরও জানান, নদী ভাঙ্গন রোধের পাশাপাশি এর দূষণ রোধ করাও এখন বাংলাদেশ সরকারের একটি লক্ষ্য। এই উপলক্ষে যমুনা মেঘনা নদী দূষণ এবং প্রতিরোধ প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার চিন্তা করছে সরকার। প্রকল্পটিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আর্থিক সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। Anglo's agricultural project is to develop a sustainable, low cost and effective protection of motorization, model construction, and training and implementation approach suitable for dynamic morphological conditions of the natural works.
রাঙামাটির মারিশা নয় রাইফেলস ব্যাটালিয়নের ৭৪ জওয়ানের বিদ্রোহের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি দেওয়া হবে। মামলার বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রাঙামাটির বিশেষ আদালত ১৫ রায়ের এই তারিখ ঘোষণা করেন। বিজিপি চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহিদুর রহমানের নেতৃত্বে বিচারিক প্যানেলের ৩ সদস্য বিজিপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সায়াদ ইসাক লাইন, মেজর মোস্তফা আল মামুন ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ইজারুল হক আকন বিচার পরিচালনা করেন। এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। এদিকে আগামীকাল বন্দরনগরী চট্টগ্রামের ৯টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রগুলোতে ভোট সংক্রান্ত সব মালামাল পাঠানো হয়েছে। ৯টি পৌরসভার ২,০২,৭৭৮ জন ভোটার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন মেয়র ও কাউন্সিলর। নির্বাচনে সেনাবাহিনী থাকছে রাঙ্গুনিয়া ও রাউজানে, আর সন্দ্বীপে মোতায়েন থাকছে নৌবাহিনী। ইলেকশনে যে জিতবো ইনশাল্লাহ এটা কোনো মতবিরোধ নাই, কিন্তু ফসলটাকে আমরা ঘরে তুলতে পারবো কি আনতে পারবো না সেটাই হলো। এসএআরএম খেলার সংবাদ। রোহিত শর্মাকে বাদ দিয়ে বিশ্বকাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। চেন্নাইয়ের ঘোষিত এই দলের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে রাখা হলেও কোন সহ অধিনায়কের নাম প্রকাশ করেনি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ ক্রিকেটের জন্য প্রথম দল ঘোষণা করল ভারত। দলের অন্য খেলোয়াড়রা হলেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, সুরেশ রায়না, বিরাট কোহলি, ইউসুফ পাঠান, হরভজন সিং, প্রবীণ কুমার, জহির খান, আশিস নেহারা, মুনাফ প্যাটেল ও পীয়ূষ চাওলা ও অরবিন্দ অশ্বিন। ভারতের প্রথম খেলা ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। ওয়েলিংটনের ২ টেস্ট সিরিজের শেষ টেস্টে পাকিস্তানের চেয়ে ১১ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। বিনা উইকেটে ৯ রান করে তৃতীয় দিন শেষ করছে কিউইরা। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২০ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করছে পাকিস্তান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে পাকিস্তানের সংগ্রহ ৩৭৬। মাত্র ১ রানের জন্য নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন মিসবাউল হক। ৯৯ রানে ক্রিস মার্টিনের বলে এলডব্লিউডির ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় এই ডানহাতি ব্যাটসম্যানকে। প্রথম ইনিংসে ক্রিস মার্টিন ও ড্যানিয়েল ভিক্টরি নেন ৪টি করে উইকেট। স্প্যানিশ লিগে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রোববার মালাগাকে ৪-১ গোলে হারিয়ে রিয়ালের চেয়ে ৪ পয়েন্টের ব্যবধানে শীর্ষে চলে গেল কাতালানরা। তবে নিচের সারির দল আলমেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুঁয়েছে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। টানা ২৭ ম্যাচ জয়ের রেকর্ড নিয়ে ন্যু ক্যাম্পে নামে পেপ গার্দিওলার দল। আর শুরু থেকে মালাগার রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে মেসি বাহিনী। ৮ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন অ্যান্ড্রেস ইনিয়েস্তা। খেলার ১৮ মিনিট ডেভিড ভিয়া এবং ৩৬ মিনিটে পেদ্রো গোল করে প্রথমার্ধে দলকে ৩-০ গোলের লিড এনে দেন। দলের পক্ষে চতুর্থ গোলটিও করেন ডেভিড ভিয়া। মালাগার পক্ষে ১ গোল শোধ করেন ডুডা। এই জয়ের ফলে টানা ২৮ ম্যাচে নিজেদের অপরাজিত রাখা নতুন রেকর্ড গড়ল বার্সেলোনা। এবার পেছনের সব বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ক্রিকেটের বাকি মাত্র ৩৩ দিন। এ নিয়ে নিয়মিত আয়োজনে আজ থাকছে ১৯৯৯ বিশ্বকাপের কথা। ২০ শতকে শেষ করতে হবে ক্রিকেট বিশ্বকাপ। তাই বিশ্বকাপটা ২০০০-এ হবার কথা থাকলেও তা করতে হয় ৯৯-তে। আর তাতে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপে প্রথম অংশ নেয় বাংলাদেশ। আর এবারে স্পন্সরের নাম বাদ দিয়ে এটি হয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। এস এম আশরাফের ডেস্ক রিপোর্ট। ৫ জনের সেমির টিকিট পায় ওয়াসিম আকরামের দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড জয় পায় ৪টি। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৫৮ রানের ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা। স্টিফেন ফ্লেমিং এর ৪১, রজার ট্রুথের ৪৬ এবং ক্রিস কেয়ার্নসের ৪৪ রানে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে জমা করে ২৪১ রান। জবাবে ১৯৪ রানের উদ্বোধনী জুটিতেই জয় নিশ্চিত হয় পাকিস্তানের। সাইদ আনোয়ারের সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ফাইনালে ওঠে দেশটি। আরেক সেমিতে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার ম্যাচটি জায়গা করে নেয় ইতিহাসের পাতায়। স্টিভ ওয়াহ এবং মাইকেল বেভানের ৫০-এ অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ২১৩-তে। জবাবে ল্যান্স ক্লুজনারের ব্যাটে জয়ের কাছাকাছি পৌঁছলেও ২১৩ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। উইকেট কম হারানোয় ফাইনালে পা রাখে অস্ট্রেলিয়া।
ফাইনালে শেন ওয়ার্নের ঘূর্ণি জাদুতে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় মাত্র 132 রানে, যা গড়ে দেয় বিশ্বকাপের সব থেকে কম রানে আউট হবার ইতিহাস। জবাবে অ্যাডাম গিলক্রিস্টের 36 বলে 54 রানের ঝোড়ো ইনিংসে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় অজিরা। এস এম আশরাফ, ITV স্পোর্টস ডেস্ক। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তবে